হ্যালো, ডেড ব্লগের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা বগালেক ঘুরলাম, বগালেকে একদিন থাকলাম। এখন এমএস গেট থেকে নাম কাটায় কক্সবাজারের জন্য যাচ্ছি। সো এই ব্লগটা হবে কক্সবাজারকে নিয়ে। ব্লগ আর কি, ভিডিও ব্লগিং। কি করতেছি তা রেকর্ড করতেছি, কি বলতেছি তা রেকর্ড করতেছি। দ্যাটস ইট। কিন্তু বগাল একটা অনেক সুন্দর, তাহলে খারাপ না। আমরা এখন কক্সবাজার যাব। তো নর্মালি আমরা ঢাকা থেকে আসলে ঢাকা চিটাগাং রোড হয়ে চিটাগাং ক্রস করে কক্সবাজার যাই। এখন আমি কক্সবাজার যাচ্ছি হচ্ছে এই যে এমএস গেট ক্রস করলাম। এখন এখান থেকে রুমা উপজেলা, তো রুমা উপজেলা থেকে আমরা বান্দরবন যাব। বান্দরবন থেকে সাতকানিয়া হয়ে ওখান দিয়ে ভিতর দিয়ে চকরিয়া পটিয়াগুলা পার হয়ে কক্সবাজার। কেন যাইতেছি জানি না, আর কই যাব, আইডিয়া আসলে অন্য জায়গায় যাব। আপাতত কক্সবাজার যাইতেছি, কারণ কক্সবাজারে বিচের সামনে বসে রিল্যাক্স করতে ভাল লাগবে মনে হচ্ছে। হোটেলে শুয়ে টিভি দেখতে ভাল লাগবে মনে হইতেছে। ভালো লাগলো তো লাগলো, না লাগলে আবার বেরিয়ে পড়বো। সবচেয়ে ভালো হইতো কি, এরকম একটা দুনিয়া ক্রিয়েট করা যাইতো, বা এরকম একটা দুনিয়া থাকতো যখন আমার মতো মানুষ এই পুরো দুনিয়ার প্রতি ফ্রাস্ট্রেটেড, তখন এই দুনিয়া থেকে একটা এসকেপ হিসাবে আমরা ওই জায়গায় যাইতে পারি। যেমন যারা ঘোরাঘুরি করে তাদের মধ্যে দুই ধরনের মানুষ আছে। হ্যাঁ, একটা ট্রাভেলার আর একটা ট্যুরিস্ট। তো আপনারা দেখছেন অনেক ফেসবুকে মিমে। ট্রাভেলার হচ্ছে তাদের কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন থাকে না, তাদের কোনো নির্দিষ্ট রুট বা রেজর্ট ভাড়া করা থাকে না, তারা ঘুরতে থাকে, দুনিয়ার মজা নিতে থাকে, লাইফ এনজয় করতে থাকে। ট্যুরিস্ট তারা একটা নির্দিষ্ট স্পট সিলেক্ট করে, রেজর্ট সিলেক্ট করে, রুট সিলেক্ট করে এবং তারা সেখানে ঘুরতে যায়, কিছুদিন স্পেন্ড করে ব্যাক করে। ট্যুরিস্ট আর ট্রাভেল। তো আমি এসে আরেক ধরনের, সে হচ্ছে আমি কি বলবো, আমি একটা এসকেপ আর্টিস্ট পেতে চাইতেছি। আমি চাই জীবন থেকে কেমনে পালায় বাঁচা যায়, কারণ এই জীবনের কোনো সলিউশন নাই, কোনোভাবেই এই জীবনের সলিউশন বের করা পসিবল হইতেছে না। যে এভাবে বাঁচলে কোনো ধর্ম, যে ইসলাম ধর্ম পালন করো তাহলে তোমার জীবনটা সহজ, সুন্দর এবং আনন্দময় বা সুখময় হবে না। ইসলাম ধর্মে যে আল্লাহ যাকে যত বেশি পছন্দ করে তাকে তত বেশি পরীক্ষা করে এবং সে তত বেশি কষ্টে থাকে। কারণ যত বড় নবী দেখছি আমি, তত বেশি কষ্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট, কারণ উনি অনেক বড় নবী। মুসা আলাইহিস সালামের অনেক কষ্ট, উনি অনেক বড় নবী। যত বড় নবী তত বড় কষ্ট, তাদেরকে তত বড় পরীক্ষা দিতে হয়েছে। তাহলে আমি তো এমন কোনো রুলস ফলো করতে পারি না যে এটা ফলো করলে আমার জীবনে কষ্ট বাড়বে। ঠিক আছে, আখিরাতের জন্য আমি পাস হইতেছি, আখিরাত তো পরে। আখিরাত নিয়ে যদি আমি ডিসকাস করা শুরু করি, আমাকে নাস্তিক বলে আর কেটে দেবে। কিন্তু নাস্তিকতা, আস্তিকতা আর ডিইজমের মধ্যে পার্থক্য আছে। আস্তিকতা যে সৃষ্টিকর্তা, আখিরাত, আফটার লাইফ এগুলোতে বিশ্বাস করে। নাস্তিক যে সৃষ্টিকর্তা এবং আফটার লাইফে বিশ্বাস করে না। আর ডিইজম যেটা আমার মনে হয়, আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা আছে, সে সব বানাইছে, সব কিছুরই গ্র্যান্ড ডিজাইন আছে, কিন্তু তাদের আমার সম্পর্কে, আমাদের লাইফ সম্পর্কে, আমরা যারা তার যে তাকদির সে লেখছে, যেই আমরা তো জানি ইসলাম ধর্মে যে দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ তার লোক কলম দিয়ে দুনিয়াতে কি হবে কিয়ামতের আর পর্যন্ত সব লেখছে। তো ওই যে বইটা যে লেখছে না, ওই বইয়ের যে স্টোরি লাইন আছে, ওই স্টোরি লাইনের হিরো হচ্ছে আমাদের নবী ও রাসূলরা, আর ভিলেন হচ্ছে এই ফেরাউন নমরুদেরা। আর আমরা কি জানেন, নন প্লেয়েবল ক্যারেক্টার, আমরা জাস্ট ভিড়। আমাদের নিয়ে আল্লাহর তেমন কোনো মাথা ব্যথা নাই, এটা আমার কাছে মনে হয়। কারণ নাইলে আমার এত কষ্ট দেখে, বা কষ্ট মনে করেন কম, কিন্তু আমি তো ফিল করতেছি বেশি, ঠিক না? আমার কাছে তো ফিল হইতেছে পেইনটা অনেক বেশি। বা আমারই বাদ দেন, যেগুলো অ্যাকচুয়ালি আমরা ভিজিবলি দেখতে পারতেছি, যেমন গাজায় মানুষ না খেয়ে মারা যেতেছে, মানে মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়, কতভাবে মারা যেতে পারে, না খাইতে পারে মারা যাইতেছে কতটা। তো ওই মানুষটাকে উপর দিকে, ওরা তো মুসলমান, ওরা কাছের দিকে তাকে আল্লাহ বলে চিল্লান দেয় না? অসীম ক্ষমতাশীল, সব কিছুর ক্ষমতাধর, সব কিছুর কর্তা ধর্তা,
তাদের কান্না শুনতেছে না, কি এমন ইম্পর্টেন্ট কাজের জন্য বা কি এমন ইম্পর্টেন্স আছে যে তাদের কথাটা শুনলে ওই কাজটা পুরো হবে না। আমি যদি সৃষ্টিকর্তা হইতাম আমি তো কখনো এইসব কান্না, আমার একটা পালতু কুকুর আছে জ্যাসপার, আমি তো তার এই কান্না সহ্য করতে পারতাম না। তো আমার মনে হয় এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয় নাই, আমি ওটা বলবো না। আমি এটাও বলবো না আল্লাহ নাই, আমি এটাও বলবো না যে আখেরাত নাই। আখেরাতও আছে, আল্লাহও আছে, কিন্তু তাতে আমাদের কিছু আসে যায় না। আল্লাহর আমার সাথে কিছু আসে যায় না, আর আমারও আখেরাত সম্পর্কে তেমন কিছু আসে যায় না। এখন তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে চাও, তোমার ওইসব পরীক্ষা দিতে হবে, বড় বড় কঠিন পেইনফুল ওসব পরীক্ষা দিলে, ওসব পরীক্ষা দিয়ে যদি পাস করো তাহলে মানে এটা কীরকম যে আমি একটা মানুষের ধরে আনছি আইনা একটা রুমের ভিতরে ঢুকে তারে ঝুলে টর্চার করতেছে। সে যদি টর্চার ফিল করে বলে যে না আমার কিডন্যাপার আমি তোমাকে ভালোবাসি, না আমার কিডন্যাপার আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে খাইতে দিছো না, না দিছো আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে কাপড় পরতে দিছো না দিছো আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ইচ্ছা পূরণ করছো না, না করছো আমি তোমাকে ভালোবাসি, তাইলে ওই কিডন্যাপার তারে সুন্দর একটা জীবন দেবে। তো ওই কিডন্যাপার যেমন রুমে না বইলা নিয়ে আসছে, আল্লাহ আমাদেরকে এরকম না বইলা দুনিয়াতে নিয়ে আসছে। ওই কিডন্যাপার যেমন পরীক্ষা দিতে চায় নাই, তারপরও তাকে পরীক্ষা নেওয়া হয়েছে, আমাদের পরীক্ষা নেওয়া হইতেছে। কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ আছে স্ট্রং, যারা এই পরীক্ষা পাশ করে যাবে এবং আল্লাহর খুব কাছে চলে আসবে এবং আখিরাতে জান্নাত পাবে। আমি মনে হয় না তাদের মধ্যে একজন। কি জন্য কথাটা বলতে নিয়েছিলাম জানি না, কোন কথা থেকে কোন কথা চলে গেছে। সো আমি এখন কক্সবাজার যাইতেছি। ও হ্যাঁ, এই জন্য বলতে চাইছিলাম যে এমন একটা জায়গা যদি থাকতো যে এই যে দুনিয়া আল্লাহ ডিজাইন করছে আমাদেরকে পরীক্ষা করার জন্য, এই ডিজাইন থেকে কিছুদিনের জন্য হইলো একটা মুক্তি, বা কিছুদিনের জন্য নয় ভাই, কোনোভাবে এটার থেকে একটা মুক্তি। মৃত্যু তো পারতেছি না, মরতে তো পারতেছি না, মরলে মানুষ কাপুরুষ ভাবে। আর মৃত্যু ছাড়া আর কি কোনো সলিউশন আছে এই দুনিয়ার প্রবলেম থেকে এসকেপ করার জন্য? হ্যাঁ আছে, কিন্তু ওইটা সিম্পল সহজ প্রবলেমের জন্য। যেমন মুভিজ দেখতে গেলে 2 দিনের জন্য কোথাও ঘুরতে চলে গেলে, কিন্তু হার্ড কোর প্রবলেম যেটা তোমার মনকে খাইয়া দিছে, পুরা মন আলসারেটেড হইয়া এমন গ্যাংগ্রিন হয়ে এম্পুটেশন করার মতো অবস্থা, ওরকম অবস্থায় যেরকম এসকেপ লাগে লাইফ থেকে, ওই ধরনের এসকেপ করার মতো কিছু জায়গা থাকা দরকার। আমার যদি ক্ষমতা থাকতো আমি করতাম। আর আমার এখন এই যে বগা লেক গেলাম, বাস কক্সবাজার যাইতেছি, আমি আসলে ওই এসকেপটাই খুঁজতেছি। যদি এরকম কোনো জায়গা থাকতো যেখানে আমি এভাবে এসকেপ করে যেতে পারতাম, আমি সোজা এখানে চলে যেতাম, সব ফোন সব কিছু অফ করে দিয়ে জাস্ট শ্বাস নিতাম, জাস্ট শ্বাস নিতাম, বাইরে থাকতাম এই দুনিয়ার এই কষ্ট, এই টার্গেট, এত কিছু। কিন্তু তা যেহেতু পসিবল না, নেক্সট বেস্ট থিং, বাবার মায়ের যতটুকু টাকা আছে তারা যেহেতু খুশি মনে দিতেছে, ঘুরতে চলে যাও। তো সেই এসকেপটার জন্য কক্সবাজার যাইতেছি। আশা করি কোনো উল্টাপাল্টা মেসেজ আসবে না, আশা করি কেউ উল্টাপাল্টা কল আসবে না। তো এটা আমারে ওই দুশ্চিন্তার ঝড়ে আবার ডুবাই দিবে। রাস্তাটা সুন্দর, খারাপ না। বগালেকের রাস্তা আরও অনেক সুন্দর। বগালেকে যাইতে যাইতে এরকম অনেক পয়েন্ট দেখছি, এত সিনিক, এত সুন্দর পয়েন্ট। এটা জাস্ট বাইকের কার্ভ হওয়ার সময় দেখি, বা বাইকটা ডাউনহিল যাওয়ার সময় দেখি, বা বাইকটা আপহিল যাওয়ার সময় দেখি। ওই সময় ক্যামেরা বাইর করে বা ওই সময় ছবি তোলার মতো মুড থাকে না। আবার অনেক সময় ইচ্ছা করে, আমি তো দেখছি, আমার তো হ্যাপি, আমি তো হ্যাপি হয়ে গেছি, আপনাদেরকে দেখায় কী লাভ? এমনি তো দেখবেন না কেউ, ঠিক না?
তো শুধু শুধু আর কষ্ট করে ওই ধরনের সুন্দর সুন্দর ছবি তুলি নেই, কিন্তু আমার মনে আছে, এটা আমার মনে থাকবে যে বগালেখার রাস্তাটা অনেক সুন্দর। বা আমার আবার কেউ নাস্তিক ভাইবো না, আমার আবার কেউ ইসলাম বিরোধী ভাইবো না, আমার আবার কেউ মারতে আসে না। আমি খুবই ছোট মানুষ, আই এম জাস্ট ব্যথায়, মনে করে যে মানুষ ব্যথায় যেরকম উল্টাপাল্টা চিল্লাপাল্লা করে না, বেশি জ্বর হইলে বেশি ব্যথা হইলে গালাগালি করে, মনে করো আমি ওরকমই করতেছি। মনে করে আমাকে মাফ করে দাও, আমার মারতে আসো না, আমি একলা তোমাদের সাথে পারবো না। আমি কোনো গান্ধী না, আমি কোনো মার্টিন লুথার কিং না, আই এম জাস্ট এন wounded person searching for my treatment. রুমা উপজেলা শেষ, এটাই রুমা উপজেলার মানে শেষ বাউন্ডারি। আচ্ছা, ওই যে ওই ছোটো জুমঘরগুলো যে আছে, আমি যদি এখানে থাকি, আমার বাপ মা এনাফ খাওয়াইছে যেখানে আমি আমার খাবার দাবার চলাফেরার কোনো সমস্যা হবে না। আমি এখানে থাকলে সমস্যাটা কি? কিন্তু জানেন এখানে থাকা যায় না। যেসব জায়গায় যদি আপনি বাড়ি করতে চান বা রেজর্ট করতে চান, আপনি যদি চান এখানে এসে কয়েকদিনের জন্য থাকবেন, আপনি থাকতে পারবেন না। কারণ শান্তি চুক্তি যখন হয়েছে তখন বলা, মানে ওখানে একটা কোর্ট ছিল যে এখানকার মানুষকে জমি দিতে পারবে, বাইরের মানুষ এসে এখানে জমি ক্রয় বিক্রয় করতে পারবে না। সো দ্যাট ইজ ওয়ান অপশন। রুমা উপজেলাটা সুন্দর, আরেকটা উপজেলা লামা উপজেলাটাও সুন্দর। তোমার ইয়াংসাক এই আর্মি ক্যাম্প থেকে লামা উপজেলা ভিতরে দিকে গেলে ওদিক দিয়ে ডিম পাহাড় যাওয়া যায়, কিন্তু ডিম পাহাড় না গিয়ে যদি ইয়াংসাক থেকে আমরা বাম দিকে একটা শর্টকাট আছে, ওই রোডে ঢুকে যাই, তাহলে মাতামুহুরি নদী হয়ে সুন্দর একটা গ্রাম চোখে পড়ে। কখনো রাস্তায় বলে দেখাবো ইনশাল্লাহ। ওই যে মাটির বাড়ি দোতলা, কি সুন্দর। এরকম সুন্দর কার্ভ রাস্তা, এরকম সিনারি ভালোই লাগে। ক্যামেরার চোখে আর কত দেখাবো, বাস্তবে এসে নিজে দেখেন, ভালো লাগবে। কোথেকে দেখবেন? আপনারা তো নর্মাল লাইফে হ্যাপি, ওই যে টুরিস্ট হিসেবে এসে দেখেন। আরেকটা কথা, এই যে মনে করো আমি এখন ঘুরতেছি, আমি আমার এসএসএ প্লাস এইচএসএ প্লাস জেএসএ প্লাস মেডিকেল এডমিশন, মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ, থার্ড প্রফ ক্লিয়ার, ফাইনাল প্রফে দিয়ে বসে আছি। নিজের বাইক আছে, যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে যেতে পারতেছি। এখন আমি যে হ্যাপি, আর যেই লোকটা রিক্সা চালায় এবং প্রতিদিন সকালে রিক্সা নিয়ে বের হয়, সারাদিন রিক্সা চালায়, রাত্রে বাজার করে, খায় দায় চলে, সে যে হ্যাপি না। এই মাপকাঠিটা কি দিয়ে মাপে? মানে আমি যে পেইনে আছে, সে যে আমার থেকে যে তার কষ্ট বেশি, ঠিক না? একটা দিন মজুর প্রতিদিন সকালে থেকে শুরু করে রাত পর্যন্ত হয়তো কোনো বিল্ডিংয়ে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে খাটে অথবা কোনো মাটি কাটে, তার পেইনটা, তার কষ্টটা, ওই যে মানুষ কথায় কথা বলে না যে তোমার থেকে তো আরও কত কষ্টের মানুষ আরও কষ্টে আসছে, তারা তো এমন করতেছে না, তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন? তো তারা যে আমার থেকে বেশি কষ্টে আছে, এটা তুমি মাপছো কি দিয়ে? এটা কোনো মাপকাঠি আছে নাকি? তোমার মনে হয়েছে যে তুমি যখন ভালো খাবার খাইতে পারো তখন তোমার ভালো লাগে, আর তুমি যখন খারাপ খাবার খাও তখন তোমার ভালো লাগে না। সে অনুযায়ী যে ভালো খাবার খায় সে ভালো, এবং যে খারাপ খাবার খায় সে ভালো না। এই মানদণ্ড দিয়ে তুমি মাপছো, মানে কি দিয়ে তুমি মাপো যে কে
মানে পেইন মাপার তো কোনো মানদণ্ড কেন বানায় না কেউ? কি দিয়ে মাপে মানুষ? তুমি যদি জানোই তুমি মাপতে, আর এই কোশ্চেনটা মানুষের মনে আসে না যে এই মাপকাঠিটা ঠিক না। এই মাপকাঠিটা যে ঠিক না এটা চিন্তা করারও তো তার দরকার নাই। জাজমেন্টাল টাইপের মানুষ জাজ করে চলে যাবে, তার কি 2 টাকার লস আছে? তো তার এই কথায় তোমার খারাপ লাগবে, এতে তোমার 2 টাকার লস আছে। তো এই জন্য এটা কেউ ঠিক করে নেয় প্রবলেমটা। কোশ্চেন ইজ মাপো কি দিয়ে, কার ব্যথা কত বেশি? কয়েকদিন আগে তো এক মাওলানা, মানে এত বড় পাকিস্তানের এত বড় মাওলানা, তার ছেলে সুসাইড করে মারা গেল। তার তো ইসলামের জ্ঞানের অভাব ছিল না। কত ভালো ভালো ইউনিভার্সিটির স্টুডেন্ট মারা যায়, তাদের তো জ্ঞানের কোনো অভাব ছিল না। কত বড় লোকের ছেলে মারা যায়, তাদের তো টাকার অভাব ছিল না। তো পেনটা মাপো কি দিয়ে? সুসাইড রেট ভাগ করলে কাদের সংখ্যা বেশি আসে? যারা ফাইন্যান্সিয়াল এবং এডুকেশনাল ইন্ডিপেন্ডেন্স আছে তাদের সুসাইডের সংখ্যা বেশি, নাকি যারা প্রপার্টি লাইনের নিচে থাকে তাদের সুসাইডের সংখ্যা বেশি? নাকি সুসাইড কোনো প্রবলেমই না, সে নিজের জীবন নিয়ে গেছে, সে যোগ্যই না, তাকে নিয়ে মানুষ ভাবুক, ঠিক না? এরকম ব্যাপারটা। কোনো সুইসাইডই জাস্ট সেলফ পারফর্ম মার্ডার না। There is always a murderer for a suicide, ঠিক না? বলে না? মূর্খদের আমি বলতে চাই, মৃত্যুর কারণ কি জানো? মানুষ বলে না হার্ট অ্যাটাকে মারা গেছে। হার্ট অ্যাটাকে কেউ মরে না, হার্ট অ্যাটাকে তো কেউ মরে না। অ্যাক্সিডেন্টে কেউ মরে না, কোনো রকম কোনো ডিজিজে কেউ মরে না। মৃত্যুর কারণ হচ্ছে তোমার ব্রেনে এনাফ অক্সিজেন বা ব্লাড সাপ্লাই হইতেছে না, তোমার ভাইটাল অর্গানগুলা ফাংশন করতে পারতেছে না। অ্যাকচুয়াল ট্রু ডেথ হচ্ছে তোমার যে কোনো কারণে যদি তোমার ব্রেইন তার কনসাসনেস ধরে রাখতে না পারে, তাকে আমরা মৃত ঘোষণা করি, ঠিক না? অথবা কমায় বলে দেয় যে একটা মানুষের কোনো কনসাসনেস নাই, সে দেখতেও পারে না, শুনতেও পারে না, বলতেও পারে না, কিন্তু তার পালস আছে, কোমা ঘোষণা করে কোমা আছে। কারণ ব্রেনের কনসাসনেস না যে সেন্টারটা সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু অটোনমাস ফাংশনটা আছে এসব। তো মূলত হচ্ছে যে মানুষ কোনো ডিজিজের কারণে মরে না, মানুষ মরে মানুষের ব্রেইনের ব্লাড সাপ্লাই বা অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার কারণে, ঠিক? তো যখন মানুষ ডিজিজড হয়, ডিজিজড কি শুধু এবং শুধুমাত্র ফিজিক্যাল হইতে পারে, বিহেভিয়ারাল তো ডিজিজ হইতে পারে না? নাকি মানুষ এখন ওই লেভেলের ডেভেলপটি করে নাই মানুষের কনসাসনেস, যে মানুষ চিন্তা করবে যে বিহেভিয়ারাল ডিজিজও হওয়া সম্ভব? মানুষ এখনো ফিজিক্যাল ডিজিজ নিয়ে বসে আছে। অবশ্যই মানুষ ডেভেলপ হয়েছে, এই জন্যই তো সাইকিয়াট্রি নামক ডিপার্টমেন্টটা মেডিকেল সায়েন্সে আমরা অ্যাড করছি। তো বিহেভিয়ারাল ডিজিজ যেমন সেলফ হার্ম, সিজোফ্রেনিয়া, তো বিহেভিয়ারাল না, মানে সেলফ হার্ম বা আরেকজনের হার্ম বা এক্সেসিভ কোনো অ্যাক্টিভিটি। সুইসাইডটা কি বিহেভিয়ারাল ডিসঅর্ডারের আন্ডারে পড়ে না?
এখন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে বিচার করতে পারে যে সে তার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেবে বা সে তার ব্লাড সাপ্লাই ওপেন করে দেবে, কেটে দেবে? তার এই বিহেভিয়ারাল ডিজিজটাকে আমরা কনসিডার করা উচিত না, নাকি সে মারা গেছে নিজের দোষে মারা গেছে, এই জন্য তাকে নিয়ে ভাবার মতো সময় আমাদের নাই? কি মনে হয়? এই গাছটা না আমার ভাল লাগে খুব। এটা কি নাম জানি না, কি পাহাড়ি জবা নাকি কি বলে এটারে। মানে এটা পাহাড়ে আসলে পাহাড়ের মানে রাস্তার পাশাপাশি এরকম গজায় থাকে, এত সুন্দর ফুল। মানে আর সমস্যা হলো এই ফুলটা চাইলেও নেওয়া যায় না, মানে তুমি ছিঁড়ে নিতে গেলে ওই বাসা পড়তে যেগুলো মুরঝায় যায়। কিন্তু রাস্তাটা তো সুন্দর লাগে আর এলাকাটা এত সুন্দর লাগে এই গাছগুলোর কারণে। আর এগুলো আগাছার মতো এরকম জন্মায় থাকে, মনে হয় না এগুলো লাগায়ও। খুব সুন্দর। বলি না যে কিছু কিছু মোড়ে আসলে, কিছু কিছু মোড়ে এত সুন্দর সুন্দর সিনারি আছে যেগুলো থাইমা দেখাতে ইচ্ছে করে না। নিজে দেখছি, নিজে খুশি হয়ে গেছি, নিজে চলে যাই। এটা হচ্ছে এরকম একটা সিনারি। সমস্যা হচ্ছে সিনারিটা এতটাই বিশাল যে আমার এই কম দামি ক্যামেরা এটা ধরা সম্ভব হচ্ছে না, বাট খুব সুন্দর। এখানে একটা দোকানে ড্রাগন ফ্রুট দেখলাম, এখানে আবার অনেকগুলো ড্রাগন ফ্রুটের ফার্ম আছে। এখন পাহাড়ে নিজেদের যদি ড্রাগন ফ্রুট চাষ করা ড্রাগন ফ্রুট হয়, আশা করি ভালো হবে। আর এমনি একটু খিদা লাগছে, ড্রাগন ফ্রুট খাইলে আশা করি ভালো লাগবে। দেখি কি বলে। আন্টি, এদিকে আপনাদের নিজে চাষ করা এই ড্রাগন ফ্রুট? নিজে চাষ করা? কত করে এগুলা? ভালো হবে কোনটা? এগুলা কত করে? 200 করে। আর ওগুলা কি লেবু? মালটা, আচ্ছা আচ্ছা। এগুলা 200 করে না? আচ্ছা, এগুলো একটা দেন। বান্দরবন শহর চলে আসছি। এখন বান্দরবন শহর থেকে কক্সবাজারের দিকে যাব, কেরানীহাট হয়ে কক্সবাজার। কক্সবাজার আরও 120 কিলোমিটার মতো। রাস্তাটা সুন্দর। তো কেন জানি যখনই বান্দরবনের পাহাড় থেকে নিচের দিকে নেমে এসে সমতল কক্সবাজার শহর দেখলাম, মেজাজটা গরম হয়ে গেছে। আচ্ছা, আপাতত ক্যামেরাটা অফ করে দিই, কারণ এই সিনিক ভিউ আগেও দেখছেন, এখন দেখে ব্যাটারি চার্জ নষ্ট করে লাভ নেই। চলে আসছি কক্সবাজার প্রায়, আর 10 কিলোর মতো আছে। এত ইরিটেটিং লাগতেছে, মানে কক্সবাজারে যে মেইন বিচগুলো আছে, কলাতলি বা সুগন্ধা, এসে আরেকটা কি যেন, এত বেশি ওভার পপুলেটেড, গিয়ে বসতেও ইচ্ছে করে না। এখন কক্সবাজারে যদি বিচে গিয়ে বসতে হয়, তাও তোমার এখন মেরিন ড্রাইভে গিয়ে ওই ইনানি পাটুয়া টেক ওই টাইপের ওই বিচগুলোতে বসতে হবে। কারণ এখানের বিচগুলো এত ওভার পপুলেটেড, মনে হয় যে নিউ মার্কেটে বসে আছে। মানে
আর পানি ময়লা কাদাযুক্ত, কি মানে কোনো ফ্রেশনেস নাই, কোনো কিছু নাই। আমার কক্সবাজারের প্ল্যান হচ্ছে সুন্দর করে একটা হোটেল রুম ভাড়া করবো, গিজার দিয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে গোসল করব, কিছুক্ষণ রেস্ট নিব, আর হোটেলের টিভিতে ওয়াইফাই আর স্মার্ট টিভি হওয়া চাই, যাতে নেটফ্লিক্স কানেক্ট করতে পারি, বসে বসে নেটফ্লিক্স এনজয় করার ট্রাই করব। ভালো লাগলে লাগবে, না লাগলে জানবেন। ভালো লাগবে না, আমার মনে হয় যে পৃথিবীর সবচেয়ে বড় স্ক্যামের নাম হচ্ছে হ্যাপিনেস, বুঝছো? সবাই এটার পিছনে দৌড়াইতেছে, কিন্তু আজ পর্যন্ত কারো খুশি হতে দেখলাম না। কারো টাকা পয়সার সমস্যা, কারো ফ্যামিলির সমস্যা, কারো পড়াশোনার সমস্যা, কারো মেন্টাল সমস্যা, কারো এই সমস্যা, কারো এই সমস্যা, কারো স্যাটিসফ্যাকশন নাই, এই নাই সেই নাই, ডিপ্রেশন, এই সবাই বলে আছে, সবাই এটার পেছনে ছুটতেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ পায় না। গৌতম বুদ্ধা যে এনলাইটেন্ড হয়েছে, সে এনলাইটেনমেন্টের পরে প্রথম যে কথাগুলো বলছে, যে দ্য ফোর নোবেল ট্রুথ, এর মধ্যে প্রথম কথাটা হয়েছে লাইফ ইজ সাফারিং। মানে এটা কি শুধু আমার দোষ না, বুঝছো? জীবন এমন একটা ট্র্যাপ, বারোটার থেকে বের হওয়ার কোনো উপায়ই নেই। একমাত্র উপায় আছে সুইসাইড। এটা এখন ট্যাবু হয়ে গেছে, সুইসাইডটা নর্মালাইজ করা উচিত। ভাই আমার বাঁচতে ভালো লাগে না, লিভিং ইজ টু ওভাররেটেড। বাচ্চা থেকে কি 12টা শিখতেছো, কিছু রিসোর্স ইউজ করতেছো আর কিছু রিসোর্স ওয়েস্ট করতেছো, আর তো কিছু করতেছো না। পৃথিবীতে নতুন তো কিছু আনতেছো না, নতুন নতুন কিছু আনার দরকার নেই, কিছু তো করতেছো না। তোমার কারণে এসব হইতে পারে, মানুষের কারণে মানুষ খুশি হইতে পারে, আমার কারণে কেউ কখনো খুশি হয় নাই, আমিও কারোর কারণে কখনো খুশি হইনি। সো আমার বাচ্চা থাকার কোনো দরকার নেই। সুইজারল্যান্ডে তো মনে হয় ইথোনেশিয়া লিগেলও করে দিচ্ছে। ইথোনেশিয়া কি জানো? ইথোনেশিয়া হচ্ছে লাইসেন্স ফর সুইসাইড, যে ভাই আমি আর বাঁচতে পারবো না, আমার বাঁচার ইচ্ছা নেই, আমাকে শান্তিপূর্ণভাবে আরামভাবে মরে যাওয়ার সুযোগ করে দেয়। ইথোনেশিয়াটারে ট্যাবু না করে নর্মালাইজ করা হয়েছে। এখন তো অনেক কিছু নর্মালাইজ হয়েছে, গেম, LGBTQ নর্মালাইজ হয়ে গেছে, যেটা একসময় মানে একসময় সায়েন্টিফিক মেন্টালিটি থাকা যে ওমেনগুলো ছিল তাদেরকে উইচ বলে আগুনে পুরানো হয়েছে। সেই দুনিয়া থেকে এখন আমাদের ম্যাডাম কিউরির মতো লেজেন্ডারি সায়েন্টিস্ট তৈরি হয়েছে। তো ওয়ার্ল্ড দুনিয়া চেঞ্জ হয়েছে না, দুনিয়া অনেক কিছুতে অ্যাকসেপ্ট করে নিছে। LGBTQর মতো একটা মেন্টাল ডিজিজও দুনিয়া সেলিব্রেশনের মতো অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো আমার মনে হয় সুইসাইডও অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, যে লাইফ ইজ টু ওভাররেটেড, বাঁচতেই হবে। এমন কি আমার কি কথা, তোমার লাইফ ভালো না হইতে পারে। এটা হচ্ছে এমন একটা মুভি, মানে এরকম যে একটা মুভি ভালো না, কিন্তু তোমার দেখতেই হবে, দেখতেই হবে, যতই খারাপ লোক দেখতেই হবে। আমি মুভি ভালো না, মুভি ভালো লাগতেছে না, আমি দেখবো না, সমস্যা কোথায়? কী হয়েছে? মুভি দেখলে কার কি উপকার হবে? কার তো কোনো উপকার হবে না। তো জোর করে আমার এই মুভিটা কেন দেখানো? ফাইজলামি। লাইফ ইজ টু ওভাররেটেড, ইথোনেশিয়া শুড বি লাইসেন্সড। এই বিষয়ে আন্দোলন করা উচিত। মানুষ এতটা সজাগ কখন হবে যে বাচ্চা থাকার আসলেই কোনো মানে নাই, মৃত্যুই একমাত্র মুক্তির পথ। যেদিন বোঝা যাবে এদিন আমার জীবন সহজ হয়ে যাবে। এছাড়া আর কোনোভাবে কোনো ডিগ্রি, কোনো পারপাস, কোনো কিছু দিয়ে আমার লাইফ সলিউশন বাইর করা সম্ভব না। ওই যে সাগর দেখা যায় কি সুন্দর চকমক চকমক করতেছে সূর্যের আলোতে। চলে এসছি। একবার মনে হয়েছিল অন্যান্য হোটেলগুলো ট্রাই করি, পরে চিন্তা করলাম একবার অন্য হোটেলগুলো যদি ভালো না হয় তো তা আরেক সমস্যা। কে এই টর্চারের মধ্যে আরেক দিনকে টর্চার সহ্য করবে? তার থেকে ভালো যেটা আমার কাছে ভালো মনে হয় সেটাতেই চলে যাই, সেটার মজা নিয়ে বসে থাকি। সেটা আবার একটু এক্সপেন্সিভ, 2-3 দিন থাকতে গেলে খরচ হয়ে যাবে।
সে দেখি না। নতুন হোটেল ট্রাই করব। আমি নর্মালি এটাতে থাকি, সিমনে বে ওয়ান্ডার্সে থাকছি একবার, কিন্তু খুবই বাজে এক্সপিরিয়েন্স। থাক দরকার নেই, একদিন থেকে ভালো থাকি। যাই।